জনসমর্থনহীন কাজ করে না বিএনপি, যশোরের সম্মেলনে বললেন তারেক রহমান। দেশ পুনর্গঠনে দ্রুত সুষ্ঠু ভোট দাবি। আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সাথে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময়। পরিবারতন্ত্রবিহীন রাজনীতি ছড়িয়ে দেওয়ার আহ্বান। গণতন্ত্রের জন্য গণহত্যার বিচার জরুরি। বাংলাদেশের একজন নাগরিক হয়ে আগামীর ব্যালট রেগুলেশনকে সামনে রেখে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে এভাবে লড়াই করতে হবে। আপনারা কি সবাই প্রস্তুত আছেন? দুর্নীতি দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। লক্ষ্মীপুরে জামাতের আমির। জুলাই বিপ্লবের চেতনায় এগোনোর আহ্বান। বিদ্যুৎ খাতে প্রায় ৪২,০০০ কোটি টাকার ভর্তুকির খড়গ। উপদেষ্টা জানালেন আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রভাব। গরমে স্যুট না পরার পরামর্শ। ব্যাপক দুর্নীতি হচ্ছে বিদ্যুতের খাতে এবং আমরা ট্যারিফগুলো রিনেগোশিয়েট করতেছি। এরপরও এই যে 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়াই নাই। আমরা আইএমএফের প্রচণ্ড চাপ শব্দ। পূর্ব ঘোষণা দিয়ে সুনামগঞ্জে দুপক্ষের তুমুল মারামারি। আহত অর্ধশতাধিক। রাজশাহীতে সংঘর্ষে নিহত 1। বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করতে $29 মিলিয়ন দিয়েছিল যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প। 2 কর্মীর অখ্যাত প্রতিষ্ঠানের নামও শোনেনি কেউ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল দুবাইয়ে মুখোমুখি হচ্ছে 2 চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। ব্যাটে বলে দারুণ লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। তো চলুন শুরু করা যাক বিস্তারিত খবর। জনগণের সমর্থন নেই এমন কোনো কাজই করে না বিএনপি, এ মন্তব্য করলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোরের 16 বছর পর হওয়া জেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন তিনি। দেশবাসীর প্রত্যাশা পূরণে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের দাবিও তোলেন তিনি। দীর্ঘ 16 বছর পর যশোরে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জাতীয় সঙ্গীত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হয় উদ্বোধন। দুপুরে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশকে পুনর্গঠনের জন্য দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন দেওয়া জরুরি। ক্ষমতায় যেতে পারলে বিএনপির প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন। যখন দেশের লক্ষ লক্ষ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষের ভোটের অধিকারকে হরণ করে ক্ষমতা দখল করে রেখেছিল, তখন তার সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে 31 দফা উপস্থাপন করেছে। বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে, বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিকে পুনর্গঠন করা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। জানান, দিকভ্রান্ত নেতাকর্মীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে দলীয়ভাবে ব্যবস্থা। কারো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান কর্মীদের। হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং যেহেতু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। সম্মেলনের পর যশোর জেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচনের জন্য শুরু হয় ভোট গ্রহণ। সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিজয়ী হন দেলোয়ার হোসেন খোকন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঈদ আনন্দের মতো ভোট উৎসব উদযাপন করতে চায় কমিশন, এই মন্তব্য করেছেন সিইসি MM নাসির উদ্দিন। কক্সবাজারের কুতুবদিয়ায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিইসি বলেন, দেশবাসীকে সাথে নিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তুলতে চায় নির্বাচন কমিশন। নিজ জমির মতো ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। সুষ্ঠু ও সুন্দর ভোটের লক্ষ্যে প্রয়োজনে সবাইকে নামতে হবে এই পাহারায়।
নির্বাচন কমিশন কারো হুকুমে নয়, আইন অনুযায়ী চলে, এ মন্তব্য করেছেন সিইসি। শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনি নিজের জমিটা যেমন পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দিবেন। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে। দুর্নীতি দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না, কলুষিত রাজনীতিবিদরাও পালাতে বাধ্য হন, এমন মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, রংপুরের আবু সাঈদের মতো বুক পেতে মৃত্যুকে বরণ করাও সম্মান ও গৌরবের, আর এমন রাজনীতি চায় জামাত ইসলামী, যে রাজনীতি দেশের কল্যাণের জন্য। লক্ষ্মীপুরে চাঁদপুরে জামাত ইসলামের সমাবেশে এসব কথা বলেন জামাতের আমির। শনিবার সকালে লক্ষ্মীপুরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের জনসভা। দীর্ঘ ২৮ বছর পর দলের কোনো আমির লক্ষ্মীপুরের সমাবেশে যোগ দিলেন, তাই সকাল থেকেই নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, অতীতে সোনার বাংলা কায়েমের নামে শোষণ করা হয়েছে, এমন রাজনীতি করা যাবে না যাতে ফেসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায়, তাই জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। কোনো যুগেই যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না, বরঞ্চ তার বিরুদ্ধে গর্জে উঠে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, যুদ্ধ করে বিজয়ী হয়, হয় শহীদ হয়, না হয় গাজী হয়, মাঝখানে আর কিছু থাকে না। আগামীতে প্রতিটি আসনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকে মাঠে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন এই জামায়াত নেতা। পরে ঢাকায় ফেরার পথে বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ চৌরাস্তা মোড়ে এক পথসভায় যোগ দেন তিনি। সংস্কার শেষে জাতীয় নির্বাচন দেয়ার আহ্বান তার। একটা আঘাতে ৫ তারিখ একটা গোষ্ঠী খান খান হয়ে ভেঙে পড়েছে। এরকম অপরাধ যারাই করবে ৫ই আগস্ট তাদেরকে জানিয়ে দিচ্ছে, ৫ই আগস্ট প্রত্যেক বছর কমপক্ষে একবার আসে। ৫ আগস্টের রাস্তা যারা চিনে ফেলেছে, এই জাতিকে কেউ আর দুঃশাসন আর দুর্নীতি দিয়ে বাঁচতে পারবে না। স্থানীয় সরকার ব্যবস্থা আরো শক্তিশালী করার তাগিদ দেন ডাক্তার শফিকুর রহমান। আল আমিনা কহন, যমুনা নিউজ। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছে জাতীয় নাগরিক কমিটি। এ সময় নেতারা বলেন, রাজনীতির পুরাতন ধারায় চলার আর সুযোগ নেই, পরিবারতন্ত্রহীন রাজনীতি শহর থেকে গ্রামে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। এ সময় কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, গণহত্যার বিচারের জন্য গণতন্ত্রের পথে যেতে হবে। জানান, ব্যালট বিপ্লবের জন্য ঘোষণার অপেক্ষায় থাকা রাজনৈতিক দলে পদবিন্যাস করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের রাজনীতিতে অংশ নিয়ে দেশ সেবার আমন্ত্রণ জানান। বলেন, ঐক্যবদ্ধ থাকলে স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র কাজে আসবে না। ব্যক্তি বা গোষ্ঠী নয়, জনগণের স্বার্থে রাজনীতি করলে কেউ সরাতে পারবে না। শক্তি বাংলাদেশকে অকার্যকর করার জন্য এখনো পায়তারা করে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে বর্তমানে আমরা এই মাসের মধ্যে একটি দল ঘোষণা করব, যারা পলিটিক্যাল এঙ্গেজমেন্টে রয়েছেন, তাদের মধ্য দিয়ে আমরা ডেমোক্রেটিক প্রসেসে যাত্রা শুরু করব। না চালিয়ে জনগণের মতো কাজ করতে দিবে এবং জনগণ খুনি হাসিনাকে উৎখাত করবে। তো বাংলাদেশ সেনাবাহিনী সেদিন ওই একটা যে প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন যে বাংলাদেশ সেনাবাহিনী, সেটার আত্মমর্যাদাকে ধরে রাখার যে সর্বশেষ যে চেষ্টা, গার্ডস নিয়ে সেই চেষ্টাটি করেছিল বলেই সেদিন সেনাবাহিনীর ওই রাইফেল থেকে গুলি চলেনি। দুই জেলায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অর্ধশতাধিক মানুষ আহত এবং একজন নিহত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জের তুচ্ছ ঘটনার জেরে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ, এতে আহত হন 50 জনেরও বেশি। এদিকে জমি জমানের বিরোধের জেরে সংঘাতে রাজশাহীতে এক প্রাণ গেছে এক নারীর। সুনামগঞ্জ শান্তিগঞ্জের ঠাকুরভোগ গ্রামবাসীর শনিবার সকালটাই শুরু হয় সংঘর্ষের মধ্য দিয়ে। হাতের কাছে যে যেটা পেয়েছে তা নিয়েই মারামারিতে জড়ায়। দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে 2 ঘন্টার মতো চলে সংঘর্ষ। স্থানীয়রা জানায়, পূর্ব ঘোষণা দিয়ে
6 হালের মাঠে এভাবে বিরোধে জড়ায় দুপক্ষ। এলাকাবাসী জানায় ইউনিয়ন বিএনপি সভাপতি নূর মিয়ার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুফি মিয়ার। শুক্রবার ফসলের আবাদের জন্য বৃষ্টির প্রার্থনায় শিরনি বিতরণ করা হয়। সেখানে কথা কাটাকাটি হয় দুপক্ষের সমর্থকদের মধ্যে। তারই জেরে পূর্ব ঘোষণা দিয়ে শনিবার সংঘর্ষে জড়ায় তারা। দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আওয়ামী লীগ বুটো যাইতো মানুষের পেশা করছে, আর আমরা বান্ড কেনা করছিলাম বুটো যাইও না, আমরা দলে নিষেধ করছে। ওটা থেকে তাদের লোক আমরা ঝামেলা গতকালকে সিন্নি হয়েছে, আমরা পঞ্চায়েতে সিন্নি করি, ও সিন্নি তার আগে নিষেধ দিছে, ও নিষেধ থেকে আজকে মাইছে সকালে বাড়িঘর ভাঙছে, মারছে, ধরছে, এমন কোনো গড় রয়েছে না ভাঙার বাকি। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে দুপক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। তাদের সদর ও দিরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃষ্টির জন্য একটা মাহফিলের আয়োজন ছিল, ওইখানে সিন্নি বিতরণ কেন্দ্র করে 2টা গ্রামের মধ্যে ওই মারামারিটা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে। এদিকে রাজশাহীর দুর্গাপুরে জমি জমা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ফেরদৌসী আরা নামের এক নারী নিহত হয়েছে। এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরে মামুন ও তার ওয়ারিসদের সাথে রিয়াজুলের পরিবারের বিরোধ চলছে। সকালে মামুনের লোকজন রিয়াজুলের জমি দখল করতে গেলে বাধে সংঘর্ষ, আহত হয় অন্তত 10 জন। জমি জমাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি এক পর্যায়ে আপনার একজন মহিলা মারা গেছে, বৃদ্ধ। দুই পক্ষেরই আহত হয়েছে অনেকে। স্থানীয়রা আরও জানায় মামুন বিএনপি ও রিয়াজুল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আইএমএফের অনেক চাপ সত্ত্বেও গেল 6 মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার, এমন মন্তব্য বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খানের। সকালে উত্তরায় বিজিএমইএ ভবনে এক কর্মশালায় কথা জানান তিনি। বলেন, ব্যাপক দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খাতে, প্রায় 42,000 কোটি টাকা ভর্তুকি রয়েছে জানান সেই তথ্য। এ সময় বিদ্যুতের অপচয় কমাতে এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার পরামর্শ দেন উপদেষ্টা। দরজায় কড়া নাড়ছে রমজান, তারপরই গ্রীষ্মের প্রকট উত্তাপ ছড়াবে, বিদ্যুতের চাহিদা বাড়বে বহুগুণ। এই পরিস্থিতিতে সরকারের প্রস্তুতি কেমন? সকালে উত্তরার বিজিএমইএ ভবনে এক কর্মশালায় বিদ্যুৎ খাতের নানা দিক নিয়ে কথা বলেন উপদেষ্টা। কর্মশালার মূল লক্ষ্য ছিল শিল্প কারখানার ছাদে সৌর বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা। যৌথভাবে এই আয়োজন করে ইডকল ও বিজিএমইএ। কর্মশালায় ইডকলের কড়া সমালোচনা করেন উপদেষ্টা। বলেন, পথ হারিয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি। ইডকল একটা আনএম্বিশিয়াস অর্গানাইজেশনে পরিণত হয়েছে। আজকে যে লক্ষ্যমাত্রা 300 মেগাওয়াট, আজকাল পৃথিবীতে কোথাও 100 মেগাওয়াটের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় না। আজকাল সব জায়গাতে এটা লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় হাজার হাজার মেগাওয়াটে। এই ধরনের প্রতিষ্ঠান নিয়ে তো চলবে না, এই ধরনের প্রতিষ্ঠান তো কার্যকর না। আওয়ামী লীগ সরকারের আমলের ব্যাপক দুর্নীতির প্রভাব পড়েছে দেশের বিদ্যুৎ খাতে, অথচ এই ভর্তুকি এড়ানো গেলে বিপুল পরিমাণ অর্থ অন্য খাতে ব্যয় করা যেত। ব্যাপক দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খাতে এবং আমরা ট্যারিফগুলো রিনেগোশিয়েট করতেছি। এরপরও এই যে 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়াই নাই। আমরা আইএমএফের প্রচণ্ড চাপ সত্ত্বেও তবু সবাই বলেন যে আগেই ভালো ছিল, 2 মাস পর পর বিদ্যুতের দাম বাড়ানো সেটাই ভালো ছিল। তবে এবার গরমে লোডশেডিং অসহনীয় পর্যায়ে পৌঁছাতে পারে বলে ধারণা ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলমের। সকালে এক সংবাদ সম্মেলনে এই শঙ্কার কথা জানান তিনি। আজকের এই যে 3 মাস 6 মাসে সরকারের কাছে বিদ্যুতের দাম বাড়ানো, আমদানি বাজারকে এরকম অস্থিতিশীল, রপ্তানি বাজারকে অস্থিতিশীল করে ফেলা, এই সব ব্যাপারগুলো এবং 30 টাকা থেকে 75 টাকা শুধু শিল্পকে নিয়ে যাওয়া, এই সব বিষয়গুলো আমার সব অশনি সংকেত মনে হচ্ছে। বিইআরসির সমালোচনা করে অন্য বক্তারা বলেন, সরকার পরিবর্তন হলেও এই কমিশনের গুণগত কোনো পরিবর্তন হয়নি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পরিবর্তিত প্রেক্ষাপটে বাসযোগ্য দেশ গড়তে সবাইকে আরও আন্তরিক হতে হবে, এই আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে ছিল জুলাই আগস্টের আন্দোলন। এ অর্জন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21 পদক প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা। সে তার
চিন্তা চেতনা যা কিছু উপলব্ধি করেছে সেটা লিখে গেছে। সবাই দেশের রাজনৈতিক ও নানা প্রেক্ষাপটে সাংবাদিক মাহফুজুল্লাহর বর্ণাঢ্য অবদান তুলে ধরেন বক্তারা। উঠে আসে নির্ভীক এই দেশপ্রেমিকের নানা গল্প। মাহফুজুল্লাহ ভাইদের মতো হিরো খুব কম, প্রচুর তারা স্কলাস্টিসিজমে তারা স্পেন্ড করেছেন এবং ওনাদের লেখা সারা জীবন আমাদেরকে পথ নির্দেশনা করে। গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয় মাহফুজুল্লাহকে দিতে হবে, কারণ কেউ যেত না টেলিভিশনে, তখন মাহফুজুল্লাহ একা ইনিংস খেলেছে। জুলাই অগস্টের আগে যে ফাউন্ডেশন এই আন্দোলনকে যে কনভেনেট করে এখানে আনার পেছনে যে জনমত সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মধ্যে যে স্বৈরাচার বিরোধী ক্ষোভ, বিরোধিতা এবং স্বৈরাচার পতনের জন্য যে জিনিসগুলো পুঞ্জীভূত হয়েছে বিগত বছরগুলোতে, সেখানে মাহফুজুল্লাহ ভাইয়ের বিরাট অবদান। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃতি করা হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরি করার জন্য সবাই যেন কাজ করতে পারে। সাংবাদিক হিসাবে মাহফুজুল্লাহর শুধু লেখনী দিয়ে নয়, সক্রিয় অংশগ্রহণ ছিল সবখানে, জানান বিএনপি মহাসচিব। আমাকে সামনে পথ দেখাতো যে এই কাবাকে বলেন, এইভাবে কাজ করেন, এটা করেন, এই জিনিসগুলো আমি আর পাওয়ার আমার লোক নেই। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। একটা গোষ্ঠী জুলাই অভ্যুত্থান হাইজ্যাক করে ক্ষমতায় বসেছে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন সে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে শেখ হাসিনার মতো নতুন নতুন ফন্দি তৈরি করা হচ্ছে। রাজধানীর শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমির খসরুর দাবি, জুলাই অভ্যুত্থানে বিএনপি সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করলেও কখনো আন্দোলনের একক দাবিদার হিসেবে নিজেদের উপস্থাপন করেনি, অথচ কেউ কেউ বিএনপির অবদান অস্বীকার করতে চায়। তিনি আরও বলেন, আন্দোলনের মালিকানা নিয়ে কথা বলতে গেলে দেশ বিভক্ত হয়ে পড়বে। পুনরাবৃত্তি করেন আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ঘটনার। দেশে গণতন্ত্র ফেরাতে আবারও গণতান্ত্রিক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। মালিকানা আসতে হবে, নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট নিয়ে সংসদে যেতে হবে। সংসদ বলবে, জনগণের নির্বাচিত সংসদ সদস্যরা নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাবে। দেশের গুরুত্বপূর্ণ খাত সংস্কারের জন্য রাজনৈতিক ঐক্যমত্য গঠনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বিষয়ক আঞ্চলিক সেমিনারে এসব কথা বলেন তিনি। সৈয়দ রেফাত আহমেদ বলেন, গত বছরের সেপ্টেম্বর থেকে সংস্কার কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করছে বিচার বিভাগ। সামনের মাসগুলো জেলা বিচার বিভাগ এবং ম্যাজিস্ট্রেসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি, কারণ তাদের যৌথ প্রচেষ্টাতে সংস্কার বাস্তব রূপ পাবে। এটি এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে যখন দেশ একটি জাতীয় প্রচেষ্টার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে গুরুত্বপূর্ণ খাত ভিত্তিক সংস্কার প্রস্তাবের উপর রাজনৈতিক ঐক্যমত গঠনের চেষ্টা চলছে। কমিউনিস্ট পার্টির নেতাসহ 3 খুন ও দায় স্বীকার করে জাসদ গণবাহিনীর খুদে বার্তার পর ঝিনাইদহে ছড়িয়েছে আতঙ্ক। কেউ কেউ আবারও নিষিদ্ধ সংগঠনের মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা করছেন। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে, তবে মামলা হয়নি এখনো। হরিণাকুণ্ডের আহাতনগর গ্রামের হানিফ আলী নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। একাধিক হত্যাসহ নানা অপরাধে দীর্ঘদিন জেল খেটে 2014 সালে মুক্তি পান। শুক্রবার রাতে গুলিতে নিহত হন তিনি। স্বজনরা বলছেন, বিকেলে মাঠে কাজ শেষে বাসায় ফেরেন হানিফ। অজ্ঞাত এক কল পেয়ে শ্যালক লিটনকে নিয়ে বেরিয়ে পড়েন। শুক্রবার রাত 11টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর ক্যানেলের পাশে মেলে তাদের গুলিবিদ্ধ মরদেহ। কুষ্টিয়ার পিয়ারপুরের রইসুলের মরদেহ পড়েছিল সেখানে। বিকেলবেলার দিকে গোসল করে একটা কল আসছে। কল আসার পরেই
উনি গুছিয়ে রেডি হয়ে ভাবি তখন জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছে, তা বলছে যে একজনের সাথে দেখা করতে। আমি ছোটবেলা থেকেই দেখছি যে সে হচ্ছে জেলে রয়েছে, আমার বয়স যখন 1 বছর তখন। প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাস্থলে গোলাগুলির শব্দ শুনেছেন তারা। আবারও নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের মাথাচাড়া দেওয়ার শঙ্কাও করছেন কেউ কেউ। দক্ষিণ পশ্চিম অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার জন্য এরকম বিষয়টা ছাড়ানো হচ্ছে বলেও হতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীকে এর যে ঘটনা ঘটছে তার কারা ঘটিয়েছে, কি জন্য ঘটিয়েছে, কি উদ্দেশ্যে, এটা দ্রুত বের করতে হবে। এরই মধ্যে হত্যার দায় স্বীকার করে খুদে বার্তা পাঠানো হয়েছে জাসদ গণবাহিনী নেতা কালো পরিচয়ে। তাতে হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে। পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির যে আঞ্চলিক কমান্ডার ছিলেন উনি হানিফ, এবং একই সাথে কথিত যে কালু নামে যে নাম পরিচয় দিয়ে যে জাসদ গণবাহিনী থেকে যে একটি খুদে বার্তা এসেছে সাংবাদিকদের কাছে, এটা থেকে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে উভয় পক্ষের মধ্যে একটা কোনো বিষয় নিয়ে এটা থাকতে পারে। মরদেহগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হয় সদর হাসপাতাল মর্গে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকারকে চলতি বছরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে জনসভায় অংশ নেন তিনি। বলেন, 17 বছর পর দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবছরের মধ্যে নির্বাচন না হলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আহ্বান জানান দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার। এছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা বলেন তিনি। আমি কথা দিয়ে যাচ্ছি এই বছরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে। আমি শুধু ডক্টর ইউনূসকে বলবো, ভাই আপনি ভালো লোক, একটা মর্যাদাশীল লোক, বিএনপিকে রাস্তায় নামাই না। যদি একবার রাস্তায় নামায়, ফুলের মালা দিয়ে আপনার বর্ণনা করেছে, আপনার ফুলের মালা দিয়ে বিদায় করতে চাই। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক ছিল। দিনভর রাজধানীর আকাশ ছিল মেঘলা। সন্ধ্যা নামার পর সাথে সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ সময় কিছুটা বাতাসও বয়ে যায়। বৃষ্টির কারণে মানুষের স্বাভাবিক কাজকর্মে কিছুটা ছন্দপতন ঘটে। তবে শীতের শেষে এমন বৃষ্টি উপভোগ করেছেন অনেকেই। চট্টগ্রামের বোয়ালখালীতে একটি গার্মেন্টসে লাগা আগুন প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে হঠাৎ করে অ্যাভালন নামে এই কারখানার উপরের তলায় আগুন লাগে। মুহূর্তেই তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। ওই সময় ভবন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নিশ্চিত হওয়া যায়নি আগুনের কারণ। চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থানরত আউটসোর্সিং কর্মীদের উপর জল কামান ব্যবহার ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। বিকেল 3টায় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। 2 ঘন্টার বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখে আউটসোর্সিং কর্মীরা। এতে সচিবালয় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের বারবার সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। কেউ রাস্তা না ছাড়লে জল কামান ব্যবহার ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তারা কোনোভাবে রাস্তা ছাড়বে না। এরপরে আমরা ওয়ার্নিং দিয়েছি, 10 মিনিটের সময় দিয়েছি, এরপরেও রাস্তা ছাড়ে নাই। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার কামান যেটা আছে, জল কামান বলে, এই জল কামানের পানি আমরা প্রথমে দিয়েছি, দিয়ে আমরা সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ডিসপাস করেছি। এই হচ্ছে এখন পর্যন্ত অবস্থা। জাতীয় নাগরিক কমিটির শ্রম সেলের মিজানুর রহমান আন্দোলনকারীদের সমস্যা সমাধানে সরকারের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। সিদ্ধান্ত নিতে উপদেষ্টা সভায় বৈঠকের জন্য 2 সপ্তাহ সময় চেয়েছেন তিনি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সংবাদ সম্মেলন করে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত আউটসোর্সিং কর্মীরা সেখানে আহতদের চিকিৎসা, রমনা ডিসির পদত্যাগ ও আটককৃতদের মুক্তির দাবি জানান তারা। রবিবার সকাল 10টার মধ্যে দাবি না মানা হলে দেশের সকল দপ্তরে আউটসোর্সিং কর্মচারীদের কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা। কালকে সকাল 10টার মধ্যে আমাদেরকে আলোচনার জন্য না ডাকে
সমস্যার সমাধানের জন্য যদি না উদ্যোগ গ্রহণ করে তাহলে আমাদের সারা বাংলাদেশ সকল প্রতিষ্ঠানে আমাদের যে ঘোষিত আজকে আপনাদের মাধ্যমে ঘোষিত কর্মবিরতি অবস্থান কর্মসূচি এটা অব্যাহতভাবে চলবে। প্রক্রিয়া শুরু করার জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো আপনারা করেন, আপনাদের লিখিত দাবিগুলো দিন আমাদের কাছে, আমরা কালকে 10টা থেকে এটা নিয়ে আমরা কাজ করব। বইমেলার 22তম দিন আজ, সাপ্তাহিক ছুটি, তাই ভিড়ও ছিল বেশ, কিন্তু সন্ধ্যার দিকে হানা দেয় বেরসিক বৃষ্টি। 2 ঘন্টা স্থবির থাকার পর কিছু কিছু স্টল খুললেও বই বিক্রি হয়নি তেমন একটা, যদিও লেখক প্রকাশকরা আশা করছেন বাকি কটা দিন এই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। আজ মেলায় এসেছে 144টি নতুন বই, সব মিলিয়ে 22 দিনে 2356টি নতুন বই এলো এবারের গ্রন্থমেলায়। সাপ্তাহিক ছুটির দিন, তাই বিকাল থেকেই মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড়। বইমেলার শেষ ভাগ, তাই জনপ্রিয় লেখকদের যাতায়াত অনেকটা নিয়মিত। ভক্তরাও ভিড় করছেন পছন্দের লেখকের অটোগ্রাফ আর ফটোগ্রাফের আবদারে। আমরা জানি যে এক সময় গরুর চিকিৎসার জন্য গোয়ালার গানের মাধ্যমে গরুর চিকিৎসা করা হতো, তাদের যে গোয়ালার যে গানগুলো সেগুলো হারিয়ে গেছে। আমি সময় রীতিকথায় সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। প্রেমের গল্প আছে, বিরহের গল্প আছে, ম্যাজিক রিয়েলিজমের গল্প আছে, এর সঙ্গে হচ্ছে এই জুলাই আন্দোলনেরও একটা স্পিরিট আছে এবং জুলাই আন্দোলনকে নিয়ে একটা গল্প আছে। এবারে বইমেলার রেসপন্স হয়তো আগের মতো অতটাও হচ্ছে না, কিন্তু দেন এগেন দেশের পরিস্থিতি এতটাও তো ভালো হয়নি, এখনো কেবল রিকভারিং ফেজে আছে। সো ওই সিচুয়েশনও যা চলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। সারাদিনের গুমোট আকাশ, সন্ধ্যার আগে বৃষ্টি নামলে ভাঙে মেলার জমজমাট আবহ। বৃষ্টির কবলে পড়ে বেরিয়ে যান বেশিরভাগ ক্রেতা দর্শনার্থী, বাকিদের কেউ কেউ আশ্রয় নেন বিভিন্ন স্টলে। বই শুকনো রাখতে স্টলের কর্মীদের বেগ পোহাতে হয়। বৃষ্টিতে ভিজে যান অনেকেই, আবার কেউ কেউ করেন বৃষ্টিবিলাস। এক ধরনের উপভোগই করছি। ওভারঅল তৃতীয়বার আসা বই মেলায়, বাট ভিজা প্রথমবারই হলো। আমার অনেক ভালো লাগছে। অসুবিধা হচ্ছে এই যে বই মেলায় বইগুলো ঠিকমতো দেখতে পারলাম না, কিনতে পারলাম না, বৃষ্টিতে ভিজে যাচ্ছি। তবে বেরসিক বৃষ্টিতে প্রকাশকদের ক্ষতিটাই হয়েছে বেশি। এবার একটা ভালো যে আমরা মেলার মাঠে থাকা অবস্থায় বৃষ্টি হয়েছে, কিন্তু মেলার মাঠে না থাকা অবস্থায়ও বৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের ক্ষয়ক্ষতি আরো বেশি হয়। বেচাকেনাটা ভালোই ছিল, হঠাৎ করে বৃষ্টি আসে আমাদের বেচাকেনাটা থেমে যায় এবং আমরা হয়তোবা কিছুটা হলেও ক্ষতির সম্মুখীন হলাম। যারা কিনতে আসছে তারাও তো চলে গেছে, আকাশের অবস্থা খারাপ দিকে তারাও চলে গেছে। তাদের প্রত্যাশা বাকি কটা দিনে পুষিয়ে যাবে সব ক্ষতি। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দূষণমুক্ত, নিরাপদ ও স্মার্ট শহর তৈরির চমৎকার সব উদ্ভাবন নিয়ে এনেছে ক্ষুদে বিজ্ঞানীরা। রাজধানীর লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত 16তম জাতীয় বিজ্ঞান উৎসবে এমন বেশ কিছু মডেল প্রদর্শন করেন তারা, যেখানে বাসযোগ্য নগরীর স্বপ্ন দেখালেন শিক্ষার্থীরা। এনার্জি এফিশিয়েন্ট স্মার্ট সিটি, এখানে মূলত যে সিটিতে আছে, যেখানে আমাদের ঢাকা শহরে অনেক পলিউশন হয়, কিন্তু এই সিটিতে কোনো পলিউশন হবে না। এমন একটি শহর যেখানে থাকবে না কোনো দূষণ, যানজট। এরকম একটি নগরে বসবাসের স্বপ্ন দেখি আমরা সবাই। সেই স্বপ্ন বাস্তবায়নের উপায় বাতলে দিলেন ক্ষুদে উদ্ভাবকরা। স্মার্ট সিটিতে অনেক কিছুই আছে, এখানে আমরা বেশি গুরুত্ব দিয়েছি হলো ময়লা আবর্জনা, বিদ্যুৎ ও হলো পানি। এরকম গাড়ি যেগুলা ফুল অফ ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিসিটি দিয়ে চলবে এবং কোনো গ্যাস উৎপাদন করবে না, যেটা আমাদের এনভায়রনমেন্ট বা এয়ারকে পলিউটেড করবে। এখান থেকে প্রত্যেক দিন 42.5 মেগাওয়াট বিদ্যুৎ এবং পেতে পারি এবং প্রত্যেক ইউনিট বিদ্যুতের দাম পড়তে পারে 18 টাকা 50 পয়সা। লোডশেডিং থেকে মুক্তির উপায়ও আছে শিক্ষার্থীদের কাছে, সেই সাথে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার সমাধানও। যে সকল স্থানে আমাদের দেশে ইলেকট্রিসিটি নেই, সেই সকল স্থানে বিভিন্ন প্রক্রিয়ায় কিভাবে ইলেকট্রিসিটি আনা যায়, সেই জিনিসটা নিয়ে আমরা পুরো প্রেজেন্টেশনটা, পুরো প্রজেক্টটা বানিয়েছি। আমরা মানুষকে জ্ঞান দিতে চাই যে যেভাবে আমরা পৃথিবীকে রক্ষা করতে পারি এবং পলিউশন রিডিউস করতে পারি। কৃষি প্রেক্ষাপটে সবচেয়ে ভালো কৃষি পদ্ধতি অ্যাগ্রোপনিক্স ফার্ম, এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী করে তোলা এবং বিজ্ঞানী ও উদ্ভাবক তৈরি এই আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা এই চমৎকার অনেকগুলো প্রজেক্ট ওরা দেখলাম প্রদর্শন করেছে, প্রায় 300-র মতো প্রজেক্ট ওরা প্রদর্শন করেছে। এটা শিক্ষার্থীদের যে উদ্ভাবন, আমরা যদি তা ওদের যত্ন করতে পারি তাহলে আমাদের জাতি, দেশ আর উন্নতি পাবে। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে 3 দিন ব্যাপী এই বিজ্ঞান উৎসবে 40টিরও বেশি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের 300টিরও বেশি প্রজেক্ট প্রদর্শনী হয়। আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন।
সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করতে $29 মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছিল যুক্তরাষ্ট্র, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক বৈঠকে ইউএসআইডির কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি। তখনই অন্যান্য দেশের সাথে বাংলাদেশে অর্থায়নের কথা জানান তিনি। বলেন, বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠানে অর্থায়ন প্রকল্পটি গিয়েছিল যার কর্মী ছিল মাত্র 2 জন। এর আগে ক্ষুদ্র ও এই প্রতিষ্ঠানটির নামও শোনেনি কেউ। মূলত জনসাধারণের রাজনৈতিক উন্নয়নে পাঠানো অর্থ আত্মসাতের কারণেই বাংলাদেশে অর্থায়ন বন্ধের ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। $29 million to strengthen the political landscape in Bangladesh. বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করার জন্য $29 মিলিয়ন পাঠায় যুক্তরাষ্ট্র। এমন একটি সংস্থায় এই অর্থ পাঠানো হয় যার কথা কেউ আগে শোনেনি। ওই প্রতিষ্ঠানে মাত্র 2 জন ব্যক্তি কর্মরত। আমার মনে হয় কয়েকদিন পর বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় নাম প্রকাশিত হবে এই 2 জনের। ভারত পাকিস্তান মহারণ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল 3টায় মুখোমুখি হবে এই 2 চিরপ্রতিদ্বন্দ্বী আগামীকাল। সবশেষ 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। বৈশ্বিক আসরে সেটি ভারতের বিপক্ষে তাদের একমাত্র জয়। এদিকে সবশেষ দেখায় 2023 বিশ্বকাপে ঘরের মাঠে পাকিস্তানকে 7 উইকেটে হারায় রোহিত বাহিনী। ভারত পাকিস্তান ম্যাচ মানেই তো ক্রিকেট যুদ্ধ। 2 চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচ ঘিরে দর্শকের মাঝেও থাকে বাড়তি উত্তেজনা, উন্মাদনা। ক্রিকেটের মহারণ, ধ্রুপদী কিংবা রোমাঞ্চকর লড়াই, কত বিশেষণে বিশেষায়িত হয় এই 2 দলের খেলা। ভারত পাকিস্তান দ্বৈরথ বরাবরই যোগায় বাড়তি রসদ, যদিও পরিসংখ্যানের পাতায় সেই লড়াই একেবারেই একপেশে। আইসিসি ইভেন্ট মানেই যেন ভারতের কাছে পাকিস্তানের অসহায়ত্বের চিত্র। পাকিস্তানের জন্য একমাত্র সুখস্মৃতি 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, যেখানে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক আসরে ভারতকে হারিয়ে শিরোপা জেতে দলটি। যদিও এরপর মুখোমুখি হওয়া 5 ম্যাচের কোনোটিতেই আর ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সবশেষ দেখায় 2023 বিশ্বকাপে আহমেদাবাদে 7 উইকেটের জয় পায় রোহিত শর্মার দল। আরও একবার মুখোমুখি 2 দল, এবার মঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি। দুবাইতে পাকিস্তানকে 6 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইতিমধ্যেই দারুণ শুরু করেছে ম্যান ইন ব্লুরা। এদিকে একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষেও খেলবে রোহিত কোহলিরা। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান শুভমান গিলের সাথে 5 উইকেট নেওয়া মোহাম্মদ শামি যেমন হতে পারেন পাকিস্তানের জন্য থ্রেট, তেমনি রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজাদের মতো অভিজ্ঞতা সম্পন্ন এক ঝাঁক তারকা প্রস্তুত পাকিস্তান লড়াইয়ের জন্য। বিপরীতে পাকিস্তানের জন্য ঘরের মাঠে শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। নিউজিল্যান্ডের কাছে 60 রানে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ভারতের বিপক্ষে ম্যাচে তাদের একাদশে একটি পরিবর্তন আসছেই। ফখরের ইনজুরিতে স্কোয়াডে ডাক পাওয়া ইমামুল হককে দেখা যেতে পারে এই ম্যাচে। তবে শক্তিশালী ভারতকে হারাতে বাবর, রিজওয়ানদের ব্যাটে যেমন আসতে হবে বড় রান, তেমনি শাহিন আফ্রিদি, নাসিম শাহদের কাছে অগ্নিঝরা বোলিংই প্রত্যাশা থাকবে পাক ভক্তদের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেই সুখস্মৃতিকে আবারও ফেরাতে পারবে পাকিস্তান, নাকি আবারও মাঠের লড়াইয়ে দেখা মিলবে শুধুই ভারত দাপট অপেক্ষায় কোটি কোটি ভক্ত? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। ইয়ামাহা FZS ভার্সন 2 দেশের সর্বাধিক বিক্রিত 150cc মোটর বাইক। দর্শকের এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।